হ্যালো বন্ধুরা, আমি আরফু আর আপনারা দেখছেন আরফু স্টোরি। আশা করি সকলে ভালো আছেন। স্বাগতম জানাই আবারও আরেকটা নতুন এপিসোডে। মূল ঘটনায় যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। আপনার জীবনে ঘটে যাওয়া কোনো বাস্তব ঘটনা যদি আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে আমাদের ইমেইলে যোগাযোগ করতে পারেন। আমাদের ইমেইল ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এবার দেরি না করে চলুন আমরা হারিয়ে যাই এক অজানা উদ্দেশ্যে উইথ আরফু স্টোরি। আজকের ঘটনা ঘটেছিল আমার এক ফ্রেন্ডের চাচার সাথে। সে যেভাবে লিখে দিয়েছে সেভাবে আপনাদের পড়ে শোনাবো। তো আমি শুরু করছি। আমি রাজীব, আমার চাচার নাম জায়েদ হোসেন। ছোট্টবেলায় আমাকে তিনি ওনার সাথে ঘটে যাওয়া গল্পটা আমাকে শুনিয়েছিলেন। তিনি যেভাবে আমাদের শুনিয়েছিলেন আমি সেভাবেই লিখছি। আমি তখন গ্রামের বাড়ি থেকে পড়াশোনা করতাম। বয়স প্রায় 20 বা 21 হবে। ভোর সকালবেলায় চারিদিকে পাখির ডাক। আমি বাড়ি থেকে আমার সাইকেলটা নিয়ে কলেজের উদ্দেশ্যে বের হতাম। দুপুরে কলেজ শেষে আশেপাশে কোনো হোটেলে দুপুরের খাবার খেয়ে আবারও চলে যেতাম টিউশন পড়াতে। টিউশন থেকে বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত 8টা বা 9টা। এভাবেই চলছিল জীবন। কিন্তু একদিন আমার একজন স্টুডেন্টের জন্মদিন ছিল। সে আমাকে ছাড়ছিলই না। ছোট্ট একটা বাচ্চা, কিভাবে ফেলি তার কথা। রাত তখন প্রায় 9টার কাছাকাছি। তার বাবা আসলেন কেক নিয়ে। কেক কাটা হলে রাতে খাওয়া দাওয়া শেষে অতঃপর তারা আমাকে ছাড়ল। ঘড়ির কাঁটা ঠিক 11টা। গ্রামের সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে। এমনিতেই সন্ধ্যা 7টার পর কাউকে আর ঘরের বাইরে দেখা যেত না। আমি আমার সাইকেল চালিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। শহর পেরিয়ে গ্রামের বাতাস গায়ে লাগছিল। আমাদের বাড়িতে যাওয়ার পথে বিশাল একটা বাঁশবাগান ছিল। যদিও এখন সব বন কেটে ঘনবসতি হয়েছে, কিন্তু আগে লোক মুখে শোনা যেত ওই বনে অশরীরী জাতীয় কিছু ছিল। কিন্তু আমি ছিলাম বর্তমান যুগের ছেলে। আমি কি ওইসব বিশ্বাস করতে পারি? সেদিন আমি সেই বনের রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলাম। প্রায় বনের মাঝ রাস্তায় এসে পড়েছি। হঠাৎ কানে এলো কারো কান্নার শব্দ। আমি সাইকেলটা থামিয়ে ভালো করে শোনার চেষ্টা করলাম। শুনে বুঝতে পারলাম একটা ছোট্ট বাচ্চার কান্না। কিন্তু এত রাতে? একটু সামনে যেতেই দেখলাম একটা গাছের সাথে হেলান দিয়ে একটা ছোট্ট বাচ্চা মাথাটা নিচু করে কান্না করছে। সাদা একটা গেঞ্জি পরা, তাও কাদা মাখা, আর হাফ প্যান্ট পরে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কে তুমি? আর এত রাত এখানে কি করছো? সে মাথাটা উপরে তুলে শান্ত গলায় বলল, আমি রহিম। পথ ভুলে এখানে এসে পড়েছি। আমার একটু মায়া হলো। আমি বললাম, আরে কান্না করো না, তোমার বাড়ি কোথায়? আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি আমার সাইকেলের পিছনের সিটে উঠে বসো। সে আমার কথা শুনে সাইকেলের পিছনের সিটে উঠার চেষ্টা করে, কিন্তু সে অনেক ছোট্ট। সাইকেলের সিটটা সে নাগালেই পাচ্ছিল না। আমি নেমে তাকে সাইকেলের সিটে বসালাম। এবার আমি সাইকেল চালানো শুরু করলাম। পথে আমি চেষ্টা করলাম তার সাথে ভাব জমানোর, কিন্তু কোনো লাভ হলো না। সে ফুপিয়ে ফুপিয়ে কান্না করেই যাচ্ছে। আমি আর কথা না বাড়িয়ে সাইকেল চালাতে শুরু করলাম। আর দেরি করা চলবে না, বাড়িতে হয়তো বাবা মা চিন্তা করে নাজেহাল অবস্থা। আমি বাঁশবনের প্রায় শেষ মাথায় পৌঁছে গেছি। আমি সাইকেল স্পিড বাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু আমার পা যেন চলছেই না। মনে হলো আমার পিছনের সিটে একটা ভারী বস্তু কেউ রেখে দিয়েছে, কিন্তু আমার সিটে তো ছোট্ট একটা বাচ্চা।
আমি তাও সাইকেল চালিয়ে যাচ্ছি। হঠাৎ মনে হলো কারো পায়ের হস হস শব্দ, মানে সাইকেলের পিছনে বসে কেউ যদি তার পা মাটিতে স্পর্শ করে সেরকম শব্দ। শব্দটা একবার দুবার হলে মানা যেত, কিন্তু ক্রমাগত শব্দটা বেড়েই চলছে। আমি ভয়ে ভয়ে মাথাটা ঘুরিয়ে নিচের দিকে তাকাতেই দেখলাম একটা বড় সড়ো পা, পায়ে থাকা বড় বড় নখগুলা মাটিতে কষা খাচ্ছে। কিন্তু এই পা তো সেই বাচ্চাটার পা নয়, এই পাটা কোনো বয়স্ক লোকের, যার চামড়া কুঁচকে গেছে, কালো এক ভয়ানক পা। আমি ভাবতে লাগলাম কি হচ্ছে আমার সাথে। সামনে তাকিয়ে যেমনি পিছনে তাকালাম অমনি আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। আমি দেখলাম এক বৃদ্ধ লোক আমার সাইকেলের সিটে বসে আছে। তার মুখে কালো কালো দাগ, চোখ দুটো একেবারে ভিতরে ঢুকে গেছে। তার লম্বা পা, তার পায়ে বড় বড় নখ। সে আমার দিকে তাকিয়ে একটা বিচ্ছিরি হাসি দিল। আমি ভয়ে সাইকেল থেকে লাফ দিলাম। সাইকেল রেখে নিজের প্রাণ নিয়ে দৌড়াতে শুরু করলাম। আমার মনে হচ্ছিল পিছনে কেউ আমাকে ডেকে বলছে, কিরে, আমাকে বাড়ি পৌঁছে দিবি না? মনে হচ্ছিল পুরো বাঁশবনের বাঁশগুলো ম্যাটম্যাট করে ভেঙে পড়ে যাচ্ছিল। আমি প্রায় আমার বাড়ির কাছে এসে পৌঁছাতেই দেখতে পেলাম আমার বাবা মা দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছে। আমি তাদের কাছে যেতেই সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলাম। পরের দিন সকালে জ্ঞান ফিরলে আমি বাড়ির সবাইকে সব খুলে বললাম। অতঃপর আমার বাবা আমাকে নিয়ে মসজিদের হুজুরের কাছে নিয়ে দোয়া পড়ে ফু দিয়ে বাড়িতে নিয়ে এলেন। কিন্তু আজও মাঝে মধ্যে মনে হয় কেউ আমাকে ডেকে বলছে, কিরে, আমাকে বাড়ি পৌঁছে দিবি না? কিরে, আমাকে বাড়ি পৌঁছে দিবি না?